ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ফেসবুক ইউটিউব শিক্ষার্থীদের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সবাই ভালো থাকো, এটাই আমার কামনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের ক্লাসেও বলেছি, আজকেও নিয়ম অনুযায়ী বলছি, আমাদের সচেতন হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে ছাত্র সমাজকে। আজ আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম, অসামাজিক কার্যক্রম বেড়ে চলেছে। এর ফলশ্রুতিতে আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে যে আমরা যাতে মাদক থেকে দূরে থাকি। মনে হচ্ছে অধিকাংশ যুব সমাজ মাদকাসক্ত হয়ে তাদের হিতাহিত জ্ঞান লোপ পাচ্ছে। ধর্মীয় বিভিন্ন বিষয় থেকে তারা দূরে চলে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠান থেকে তারা দূরে চলে যাচ্ছে। ক্রীড়া, সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম যদি যুব সমাজ করে থাকে, তাহলে তারা এই মাদকের মতো এই ধরনের কাজ করার সময় পাবে না। এই জন্য তোমরা যারা নতুন শিক্ষার্থী আছো, যে আমাদের নবাগত শিক্ষার্থী একাদশ শ্রেণীতে, তোমাদেরকে বিশেষভাবে বলছি, তোমরা অত্যন্ত কোমলমতি। তোমরা এইমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ প্রাঙ্গণে পদার্পণ করছো, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে তোমরা প্রতিষ্ঠানে এসে নতুন ভাবে ক্লাসও করতে পারছো না। তোমরা দূরে অবস্থান করে আমাদের ক্লাসগুলো শুনছো। তো সেজন্য তোমাদেরকে বলতেছি, তোমরা মাদকের মতো কার্যক্রম যেখানে থাকবে সেখানে যাবে না। সে ধরনের ব্যক্তি বিশেষকে তোমরা বর্জন করবে। তোমরা ভবিষ্যৎ এমন সমাজ গঠন করবে যারা মাদকের সাথে জড়িত, তারা যেন সমাজে টিকতে না পারে, সেই বিষয়ে তোমরা নজর দিবে। আর যারা মাদকাসক্ত হয়ে গেছে, তারা উন্নতি চায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। বিভিন্ন নিয়ম মাফিক যাতে তারা চলতে পারে সেই জ্ঞান অর্জন করে তাদেরকে জ্ঞান দিবে। এই আশা ব্যক্ত করে আজকের পাঠদান শুরু করছি। বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, তারিখ 15/10/2020। পাঠ পরিচিতি, অধ্যায়নের সূচনা, অধ্যায় প্রথম, পাঠ শিরোনাম, অধ্যায়নের কার্যাবলী, নীতিমালা ও গুরুত্ব। পাঠ উপস্থাপক আমি বিষ্ণুপদ দে, বিভাগীয় প্রধান,
ব্যবস্থাপনা বিভাগ। পাটের শিকড় অর্থায়নের বিভিন্ন ইমেজ পর্যবেক্ষণ করে ধারণা লাভ করব। 2 নাম্বার, অর্থায়নের কার্যাবলী সম্পর্কে জানতে সক্ষম হব। 3 নাম্বার, এর গুরুত্ব সমূহ বর্ণনা করতে পারবো। 4 নাম্বার, অর্থায়নের নীতিমালা জানতে ও বুঝতে পারবো। এখন অর্থায়ন সম্পর্কে বিভিন্ন ইমেজ পর্যবেক্ষণ করি। ফাংশনস অফ ফিনান্স, এখানে কথাটি লেখা আছে। এর মধ্যে 2 ধরনের কাজ, প্রকিউরমেন্ট অফ ফান্ডস, তহবিল সংগ্রহ। এখানে সোর্স অফ ফান্ডস, এখানে দুই ধরনের উৎস আছে, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। তবে এটা সংগ্রহ করার ক্ষেত্রে অবজেক্টিভস হচ্ছে টু মিনিমাইজ কস্ট, অর্থাৎ সংগ্রহ করার ক্ষেত্রে যাতে ব্যয় কম হয় সেদিকে আমাদের নজর দিতে হবে। আর এখানে একটা কাজ রয়েছে, ইউটিলাইজেশন অফ ফান্ডস, তহবিলের ব্যবহার। এটা হচ্ছে, এর অবজেক্টিভ হচ্ছে টু ম্যাক্সিমাইজ রিটার্নস, যাতে আমাদের আয় বেশি হয়, আয় সর্বোচ্চ হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে লং টার্ম সোর্সেস, শর্ট টার্ম সোর্সেস, অর্থাৎ আমরা যখন তহবিল সংগ্রহ করব 2 ধরনের উৎস থেকে তা সংগ্রহ করা যাবে। তো লং টার্ম সোর্সেস এর মধ্যে ওন ফান্ডস অথবা ইকুইটি, যে মালিক নিজের থেকে যে অর্থ দিবে অথবা শেয়ার বিক্রি করে যে অর্থ সংগ্রহ করা হবে সেটা দীর্ঘকালীন একটা উৎস। লোন ফান্ডস, ডেট, অর্থাৎ দীর্ঘকালীন একটা সময় 5-10 বছর এ ধরনের মেয়াদে যে ঋণ সরবরাহ করা হবে সেটাও দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থায়ন। শর্ট টার্ম সোর্সের মধ্যে রয়েছে কারেন্ট লায়াবিলিটিস, চলতি দায়সমূহ, যেমন এখানে ক্রেডিটর্স, পেয়েবেল। ক্রেডিটর্স অর্থ হলো পাওনাদার, পেয়েবেল অর্থ হলো প্রদেয় বিল সমূহ, অর্থাৎ ক্রয় করলে যদি অর্থটা একটু দেরিতে দেওয়া হয়, একটা সময় নিয়ে দেওয়া হয়, তখন তাদের যে অঙ্গীকার নামা দেওয়া হয় সেটাই হলো পেয়েবেল, অর্থাৎ প্রদেয় বিল সমূহ। আর এখানে ইউটিলাইজেশন অফ ফান্ডের মধ্যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম হলো স্বল্পমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। স্বল্পমেয়াদী বিনিয়োগের মধ্যে কারেন্ট অ্যাসেটস, যেগুলো স্টক, মজুত মাল, ডেটর্স, বিবিধ দেনাদার, ক্যাশ, যে অর্থ হাতে রাখতে হবে সেই বিষয়গুলোতে বিনিয়োগ করতে হবে, এটা হলো কারেন্ট অ্যাসেটস। আর ফিক্সড অ্যাসেটস এন্ড প্রজেক্টস, যে সমস্ত সম্পদ স্থায়ীভাবে প্রতিষ্ঠানে সংগ্রহ করতে হয়, যেমন ভূমি, দালান কোঠা অথবা কোনো যন্ত্রপাতি, তাহলে সেই বিষয়ে বিনিয়োগটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। এরপরে এই সমস্ত বিষয়গুলো, কাজগুলোকে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন অথবা ফিনান্সিং ডিসিশন, অর্থাৎ কোন জায়গা থেকে কোন অর্থ সংগ্রহ করে এটা কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে অধিক লাভবান হওয়া যাবে সেই সিদ্ধান্ত, এবং
এখানে ক্যাপিটাল স্ট্রাকচার বলতে বোঝা যায় মূলধন কাঠামো, অর্থাৎ কত পরিমাণ নিজস্ব টাকা এবং কত পরিমাণ ঋণ করা হবে, অথবা অগ্রাধিকার শেয়ার বিক্রি করা হবে, অথবা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে, সেই বিষয়কে বলা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। সেখানেও কিছু কাজ রয়েছে। আরেকটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ডিসিশন, অর্থাৎ চলতি মূলধন ব্যবস্থাপনার সিদ্ধান্ত, যেখানে তোমার মজুত মাল, মজুত পণ্য, হাতে নগদ, পাওনাদার, দেনাদার, এইসব বিষয়গুলো এখানে থাকে। এবং চলতি মূলধন সেক্ষেত্রে মোট চলতি মূলধন, মোট সম্পদগুলোর যোগফল দিয়ে আমরা বিচার করি। আবার মোট সম্পদ থেকে মোট দায় বিয়োগ করলে আমরা নিট কার্যকরী মূলধন বলা হয়, বা নিট ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। এটা আমরা বের করতে পারি এবং সেভাবে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হয়। সেই কাজগুলো আমাদেরকে দেখতে হবে। ইনভেস্টমেন্ট ডিসিশনস, আরেকটা বিষয় হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা বিনিয়োগ করব, সেখানে যে ক্ষেত্রে বিনিয়োগ করলে সর্বোচ্চ লাভ পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ক্যাপিটাল বাজেটিং করে অথবা টাইম ভ্যালু অফ মানি চিন্তা করে, এগুলো বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে আমরা বিনিয়োগগুলো যে ঠিক হচ্ছে কিনা, লাভ পাওয়া যাবে কিনা দীর্ঘকালীন, সেই হিসাব আমরা করে থাকি। তাহলে এই ধরনের এই সমস্ত কাজগুলো আমরা এর মাধ্যমে জানতে, আমাদের এই ইমেজ দেখে বুঝতে সহায়তা হলো। এরপরে দেখো অর্গানাইজেশন অফ দ্য ফিনান্স ফাংশনস। এখানেও কিছু ফিনান্স সম্পর্কে যে কাজ সম্পর্কে বলা হয়েছে। এখানে অর্গানাইজেশনে যে সমস্ত লোকজন থাকে, যে বোর্ড অফ ডাইরেক্টরস হলো পরিচালনা পর্ষদ, এর সর্বোচ্চ পর্যায়ে থাকে ম্যানেজিং ডাইরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক, ভাইস প্রেসিডেন্ট প্রোডাকশন, ভাইস প্রেসিডেন্ট ফিনান্স, ভাইস প্রেসিডেন্ট সেলস, এ ধরনের কিছু বিভাগ থাকতে পারে। তো তাদের নিচে আছে ফিনান্সিয়াল কন্ট্রোলার, ট্রেজারার। আর্থিক যিনি সমন্বয়ক বা নিয়ন্ত্রক, আর ট্রেজারার কোষাধ্যক্ষ, এরাই থাকে। তাহলে মোটামুটি যারা ব্যক্তিবর্গ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদের যে কি কাজ, সে কাজগুলো এখানে আবার বর্ণনা করা হয়েছে। যেমন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা কাজ হলো পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ কাজ। আর্থিক পরিকল্পনা, অর্থাৎ কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করে কোন উৎসে ব্যয় করলে, বিনিয়োগ করলে, কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে অধিক লাভবান হওয়া যাবে, সে বিষয়ে পরিকল্পনা প্রণয়ন, এবং সে অনুযায়ী যদি কাজ হয় তো ভালো, আর কাজ না হলে কেন হয়নি তা দেখা হলো নিয়ন্ত্রণ। তাহলে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ করা আর্থিক বিষয়ে। অ্যানুয়াল রিপোর্টস, বার্ষিক একটি প্রতিবেদন তৈরি করা একটা কাজ। প্রত্যেক প্রতিষ্ঠানকে বার্ষিক প্রতিবেদন তৈরি করতে হয়, বার্ষিক সভা করতে হয়, শেয়ার হোল্ডারদের তা জানাতে হয়, এবং অ্যানুয়াল রিপোর্টস ক্ষেত্রে যে বিভিন্ন হিসাব নিকাশ অডিট করার ক্ষেত্রে ওইটা কাজে দেয়। তারপর হলো বাজেটিং। বাজেটিং বলতে এখানে মূলধন বাজেটিংকে বোঝায়, অর্থাৎ সংগৃহীত অর্থকে কোন খাতে বিনিয়োগ করলে অধিক লাভবান হওয়া যাবে তা বাজেটিং বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে। পেব্যাক পিরিয়ড, তারপরে ইন্টারনাল রেট অফ রিটার্ন,
এই ধরনের কিছু কৌশল ব্যবহার করে সে যে খাতে বিনিয়োগ করলে লাভবান হবে তা বের করা সম্ভব আগের থেকে। তাহলে এটা হল বাজেটিং। প্রফিট অ্যানালাইসিস, যখন বিনিয়োগ করা হবে তখন সেখান থেকে আগত যে বিভিন্ন লাভ থাকবে, লাভকে বিশ্লেষণ করে দেখতে হবে বিভিন্ন কৌশল প্রয়োগ করে। যে সেক্ষেত্রে পরিসংখ্যানের বিভিন্ন কৌশল রয়েছে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আদর্শ বিচ্যুতির মতো বিষয় চিন্তা ভাবনা করে সেগুলো প্রয়োগ করে, টুলসগুলো প্রয়োগ করে এখানে প্রফিট অ্যানালাইসিস করা হয়। অ্যাকাউন্টিং অ্যান্ড পেরোল, যে হিসাব রক্ষণ করা এবং প্রদান করা, যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে বেতন প্রদান করা এবং হিসাব রাখা, এটি একটি আর্থিক ব্যক্তিবর্গের কাজ। এডিশনাল ফান্ডস, যদিও যে সংগৃহীত অর্থ যদি পরিচালনা করা সম্ভব না হয় তাহলে অধিক মূলধন লাগবে কিনা অতিরিক্ত তার নির্ধারণ করা এবং কোন উৎস থেকে তা সংগ্রহ করা হবে তা নির্ধারণ করার একটি কাজ। ক্যাশ ম্যানেজমেন্ট, নগদ ব্যবস্থাপনা। নগদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এখানে চলতি মজুদ, গড় মজুদ, তারপরে এই ধরনের বিভিন্ন বিষয়গুলো, কৌশলগুলো প্রয়োগ করে আমরা নগদ ব্যবস্থাপনা করব। এক্ষেত্রে পাওনাদারকে কতদিন দেওয়া হবে, আবার নিজের দেনাদারকে পাওনাদারের ক্ষেত্রে কত সময় পাওয়া যাবে, দেনাদার হলে কত সময় পাওয়া যাবে, এইসব বিষয় হিসাবগুলো করে এবং এই ক্যাশ ম্যানেজমেন্ট করা হবে। এরপরে অডিট অর্থাৎ নিরীক্ষা, আর্থিক কাজের মধ্যে, অর্থ সংস্থানের কাজের মধ্যে নিরীক্ষা অন্যতম একটি কাজ। নিরীক্ষা অবশ্যই বড় প্রতিষ্ঠানকে বছরে একবার নিরীক্ষা করতে হয় এবং চার্টার অ্যাকাউন্টেন্ট দ্বারা নিরীক্ষা করে তার হিসাব নিকাশ ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হয়। প্রটেক্ট ফান্ডস অ্যান্ড সিকিউরিটিজ, বিভিন্ন ধরনের সংগৃহীত তহবিলগুলো সুরক্ষা করা অর্থায়নের আরেকটি অন্যতম কাজ। রিলেশন উইথ ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এরপরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের সাথে সুসম্পর্ক স্থাপন করাও অর্থায়নের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। দেখো, আমরা আমাদের পাঠ্য বইয়ে অর্থায়নের কাজগুলি দেখি। আমরা অর্থায়নে বিভিন্ন রকমের কার্য সম্পাদন করে থাকে। সেই সমস্ত কাজ অর্থায়ন সম্পাদন না করলে অর্থায়নের ধারাবাহিক কাজগুলো ব্যাহত হয়। প্রথম অর্থায়নের কাজ হলো আর্থিক পরিকল্পনা। আমরা যে ইমেজগুলো দেখেছি সেখানে দেখা আছে যে পরিকল্পনা করা, অর্থাৎ অর্থের উৎস চিহ্নিত করে উৎস থেকে অর্থ সংগ্রহ করে অর্থের
ব্যবহার, অর্থের বিনিয়োগ, অর্থের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে প্রথম যে কাজ হলো অর্থ উৎস চিহ্নিত করে অর্থ সংগ্রহ করা এবং যাবতীয় অর্থের ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ পর্যন্ত কাজ হলো আর্থিক পরিকল্পনা। এই এই কাজটা করা গেলে তাহলে অর্থের যাবতীয় কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয় এবং সেক্ষেত্র থেকে একটি লাভজনকভাবে একটা প্রকল্প শুরু করা যায়। 2 নাম্বার হলো উৎস চিহ্নিতকরণ। এখানে উৎস বলতে 2 ধরনের উৎসকে বোঝায়, অভ্যন্তরীণ উৎস আর বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস হলো নিজস্ব তহবিল, নিজস্ব মূলধন, এবং এই নিজস্ব মূলধন যদি অপ্রতুল হয় তখন বাইরের থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার করে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী অর্থায়নের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হয়। তাহলে দ্বিতীয় কাজ হলো উৎস চিহ্নিতকরণ। আমি কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করব, কি অভ্যন্তরীণ না বাহ্যিক, সেটা অর্থায়নের আরেকটি কাজ। 3 নাম্বার হলো তহবিল সংগ্রহ করা। অর্থায়নের আরেকটি কাজ হলো তহবিল সংগ্রহ, অর্থাৎ যদিও অভ্যন্তরীণ হয় অভ্যন্তরীণ থেকে তহবিলটা সংগ্রহ করে আনা অতি অল্প সময়ে, অথবা বাহ্যিক হলে সেই মূলধন সংগ্রহের ক্ষেত্রে ঋণ হিসাবে সেটার বিভিন্ন ফর্মালিটিসগুলো মেনটেন করা, বিভিন্ন আবেদন করা এবং স্বল্প সময়ের মধ্যে এটা ব্যবসায় এনে বিভিন্ন চলতি মূলধন অথবা দীর্ঘমেয়াদী মূলধন অথবা স্বল্প মেয়াদী বিভিন্ন খরচগুলো মেটানো। তারপর হলো তহবিল বিনিয়োগ। তহবিল বিনিয়োগ এর ক্ষেত্রে প্রতিষ্ঠানে চলতি মূলধনের ঘাটতি জন্য কিছু পরিমাণ অর্থ রেখে আর বাকি অর্থগুলো যদি তখনই প্রতিষ্ঠানে রাখার প্রয়োজন যদি না হয়, তাহলে সেই অতিরিক্ত অর্থকে বিনিয়োগ, কোন খাতে বিনিয়োগ করলে সেটা লাভবান হবে, প্রতিষ্ঠানের বিনিয়োগের থেকেও লাভবান হবে, সেই খাতটা নির্ধারণ করে ওই ক্ষেত্রে তহবিলটা বিনিয়োগ করতে হবে। এরপরে তহবিল সংরক্ষণ। প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত অর্থ অথবা চলতি মূলধন খাতে যে অর্থ ব্যয় হয় সেই অর্থ এবং স্থায়ী সম্পদ সংগ্রহ করতে গিয়ে যে অর্থ ব্যয় হয় সর্বোপরি সব তহবিলগুলো যাতে যথাযথভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে অর্থায়নের দেখা হলো অর্থায়নের আরেকটি অন্যতম কাজ। এরপর আর্থিক দলিলাদি সংরক্ষণ। আর্থিক অর্থ সংগ্রহের ক্ষেত্রে যে ঋণের দলিল রয়েছে, অথবা প্রতিষ্ঠানের যে সম্পদগুলো ক্রয়ের ক্ষেত্রে দলিল রয়েছে, অথবা বিভিন্ন ধরনের চুক্তিপত্রগুলো রয়েছে বিভিন্ন পার্টির সাথে, সে যাবতীয় দলিলগুলো সংগ্রহ করা অর্থায়নের অন্যতম একটি কাজ। 7 নাম্বার মুনাফা বন্টন। যে মুনাফা অর্জন হবে প্রতিষ্ঠানে, সে তার কত পার্সেন্ট প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যয় মেটানোর ক্ষেত্রে অথবা অপচয়, কোনো সম্পদের অপচয় ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে অথবা করের ক্ষেত্রে বিভিন্ন সঞ্চিতগুলো ঠিক করে রেখে বাকি কত পার্সেন্ট লভ্যাংশ হিসেবে বণ্টিত হবে সেটা ঠিক করাও একটা অর্থায়নের কাজ, মুনাফা বন্টন। এরপরে 8 হলো সম্পত্তির ব্যবস্থাপনা। সম্পত্তি, এখানে স্থায়ী সম্পত্তি আর চলতি সম্পত্তি 2 ধরনের সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি চলতি সম্পত্তি কি পরিমাণ থাকবে, স্থায়ী সম্পত্তি কিরকম থাকবে, তার একটা অনুপাত ঠিক করাও সম্পত্তি ব্যবস্থাপনার মধ্যে পড়ে, এটা একটা কাজ। 9 নাম্বার নগদ প্রবাহের পূর্বানুমান। একটা বিনিয়োগ থেকে কি পরিমাণ অর্থ আসতে পারে আগের থেকে ঠিক করা, আগের থেকে
বলতে পারাই হলো পূর্বানুমান করা। তাহলে এটাও ঠিক করে রাখতে হবে। 10 ব্যয় নিয়ন্ত্রণ করা। বিভিন্ন উৎস থেকে অর্থ মূলধন সরবরাহের ক্ষেত্রেও আমরা আগে ইমেজের মধ্যে দেখেছি যে টু মিনিমাইজ কস্ট, অর্থাৎ কম ব্যয় করতে হবে। আবার যে ক্ষেত্রে বিনিয়োগ করব সেক্ষেত্রেও কম খরচে বিনিয়োগ করে বেশি লাভ করার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এই বিষয়গুলো দেখা হলো ব্যয় নিয়ন্ত্রণ করা, এটাও অর্থায়নের একটি কাজ। 11 নম্বর, ভবিষ্যৎ মুনাফা পূর্বানুমান করা। ভবিষ্যৎ গতের বিভিন্ন রকমের অভিজ্ঞতা থেকে, গত বছরের অভিজ্ঞতা বা এর আগে অন্যান্য বছরের অভিজ্ঞতা এবং তার গড়ফল থেকে অনুমান করা যাবে যে ভবিষ্যতে কত লাভ হতে পারে। আর ব্যবসা যদি একেবারে নতুন হয় তাহলেও যারা খুব দক্ষতাপূর্ণ ব্যবসায়ী তারা ভবিষ্যৎ কত পরিমাণ মুনাফা হতে পারে তা পূর্বানুমান করতে পারেন। তাহলে যেহেতু একটা প্রফিট টার্গেট অথবা একটা পার্সেন্টে তারা মুনাফা অর্জনের জন্য ঠিক করে রাখেন, তাহলে সেই অনুযায়ী তার মূলধন অনুযায়ী কত পরিমাণ মুনাফা আসবে সেটাও ঠিক করে রাখা অর্থায়নের অন্যতম একটি কাজ। এরপরে মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণ বলতে প্রতিষ্ঠানের ভ্যালুকে বোঝায়। তো বর্তমান আর্থিক ব্যবস্থাপনা বা অর্থায়নের ক্ষেত্রে এই যে প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ করাও একটি মানে আধুনিক একটা বিষয়, যেটা মূল্য নির্ধারণের মাধ্যমে প্রতিষ্ঠান কি পরিমাণ সে তার অন্যান্য প্রতিষ্ঠানের সাথে টিকে থাকতে পারবে সে বিষয়ে জানতে পারা যায়। এজন্য মূল্য নির্ধারণ ও অর্থায়নের একটি অন্যতম কাজ। আমরা এখানে একটা ইমেজ পর্যবেক্ষণ করি। এখানে লেখা আছে প্রিন্সিপালস অফ ফিনান্স। তো তোমরা নামগুলো একটু ইংরেজিতে দেখে নেবে। প্রিন্সিপালস, PRINCIPLES অফ ফিনান্স। তো এখানে আমরা কিন্তু কলেজের অধ্যক্ষেরও প্রিন্সিপাল বলা হয়, কিন্তু সেটার নামের একটা বানান ভিন্ন রয়েছে। এটা হবে PRINCIPAL। AL হলে হবে অধ্যক্ষ, কিন্তু এখানে PRINCIPLES, তাহলে এটা হলো নীতিমালা। তাহলে এখানে দেখা যাচ্ছে অর্থায়নে কিছু নীতি থাকে। তো আমরা দেখব অর্থায়নের নীতি বলতে কি বোঝায়। যদি বলি নীতি বলতে কি বোঝায়, তখন তোমরা বলবে যে সাধারণ নির্দেশনা, যে একটা অর্থ সংক্রান্ত সাধারণ নির্দেশনাকে বলা হয় যে অর্থায়নের নীতি। তো এই ধরনের অনেকগুলো নীতি আছে, এই জন্য বলতে নীতিমালা। যেমন আমরা দেখব তারল্য মুনাফা নীতি, ঝুঁকি বন্টন নীতি, অর্থায়নের বৈচিত্র্যায়ন নীতি বা বহুমুখীকরণ নীতি, তারপরে অর্থের সমমূল্য নীতি, এ ধরনের লভ্যাংশ বন্টন নীতি, এ ধরনের অনেকগুলো নীতি আমরা পড়ব এবং দেখব। আমরা ইমেজ থেকে বুঝবো। দ্য প্রিন্সিপাল অফ ফিনান্স, এখানে দেখা যাচ্ছে কি কি প্রিন্সিপালস আছে। ইংরেজিতে লেখা আছে নাথিং হ্যাপেন্স উইদাউট এ প্ল্যান, যে পরিকল্পনা ছাড়া কিছুই ঘটে না। আবার বলতে পিপল স্পেন্ড মানি উইদাউট থিঙ্কিং, মানুষ চিন্তা ব্যতীত কোনো অর্থ ব্যয় করে না। বাট ইউ ক্যান সেভ উইদাউট থিঙ্কিং অ্যাবাউট ইট,
আর তুমি যদি এটা চিন্তা ভাবনা করে করা ছাড়া কিন্তু কিন্তু তুমি কিছু রক্ষণ করতে পারো না। তারপরে সেভিং মাস্ট বি প্ল্যান্ড, এই যে সঞ্চয় অবশ্যই পরিকল্পিত। স্টার্ট অফ উইথ এ মডেস্ট আনকমপ্লিটেড প্ল্যান। স্টার্ট অফ উইথ এ মডেস্ট আনকমপ্লিটেড প্ল্যান। একটা বিনয়ী হইতে গেলে এটা বন্ধ করে দে যে যেটা আনকমপ্লিটেড প্ল্যান মানে অপরিকল্পিত বা অসম্পাদিত একটা পরিকল্পনা নিয়ে যে একেবারে অর্থায়নের ক্ষেত্রে ভালো অবস্থানে যেতে চায় সেই আশা এখানে গুড়ে বালি হয়। লেটার মডিফাই অ্যান্ড এক্সপান্ড ইউর প্ল্যান, আবার পরিকল্পনাকে বড় করতে হয় এবং এটার সম্প্রসারণ ঘটাতে হয়। দেখো এখানে প্রিন্সিপালস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সের যে নীতিমালাগুলো, রিস্ক রিটার্ন ট্রেড অফ। রিস্ক মানে ঝুঁকি বন্টন নীতি যেটাকে বলা হচ্ছে এখানে রিস্ক রিটার্ন ট্রেড অফ। আবার টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য নীতি। লিভারেজ, লিভারেজ তো অর্থের গতি বৃদ্ধি নীতি। লিভারেজ, এখানে লিভারেজ বলতে এখানে কি পরিমাণ নিজস্ব তহবিল এবং কি পরিমাণ ঋণ করে একটি প্রতিষ্ঠান চলবে। ঋণ করলে আমাদের ধারণা প্রতিষ্ঠান দুর্বল হয়, কিন্তু অর্থায়নের ধারণা ঋণ করলে প্রতিষ্ঠানের ইপিএস আর্নিং পার শেয়ার বৃদ্ধি পায়। তাহলে এই সব নীতিগুলোকে বলা হবে যে লিভারেজ নীতি। ভ্যালুয়েশন, মূল্যায়ন, বিভিন্ন মূল্যায়ন মডেল রয়েছে, সেটা ব্যবহার করে অর্থের বিভিন্ন সম্পদ দায় এগুলোর মূল্যায়ন করে দেখা একটা অর্থায়নের একটা নীতি। পোর্টফোলিও এফেক্ট, যেটা বহুমুখীকরণ নীতি, যেটা এক ক্ষেত্রে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে সেটা থেকে বিভিন্ন খাতে লাভ অর্জন করা, এটাকে বলা হয় বহুমুখী অর্থায়নের বহুমুখীকরণ নীতি। অর্থাৎ এক্ষেত্রে একটা কথা প্রচলিত রয়েছে, এক ঝুড়িতে সব ডিমগুলো রেখো না, ভিন্ন ভিন্ন ঝুড়িতে রাখো, কারণ একটা নষ্ট হলে এক ঝুড়িটা নষ্ট হলে কিন্তু আর দুই বা আর অন্য ঝুড়ির ডিমগুলো কিন্তু রক্ষা পাবে। তাহলে এটাও অর্থায়নের একটি অন্যতম নীতি। এটা বহুমুখী বৈচিত্র্যকরণের নীতির মধ্যে নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ম্যাচিং প্রিন্সিপাল, তারপর সমন্বয়ের নীতি, যে বিভিন্ন খাতে যে নীতিগুলো রয়েছে সবগুলো নীতির সমন্বয় করাও একটা নীতি। লিকুইডিটি ভার্সাস প্রফিটেবিলিটি, তারল্য এবং মুনাফা অর্জনের নীতি। তারল্য প্রতিষ্ঠানের চলতি বিভিন্ন কাজ সংগ্রহের জন্য সম্পাদনের জন্য তরলত্ব হাতে রাখতে হয়, অর্থাৎ নগদ অর্থ হাতে রাখতে হয়, আর অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে দিতে হয়। আবার তরলত্ব বেশি রেখে যদি বিনিয়োগ কম হয় তাহলে সেখানে মুনাফা অর্জন কম হয়, মুনাফা অর্জনের ক্ষমতা নষ্ট হয়। আবার তরলত্ব যদি কম রেখে বেশি বিনিয়োগ করা হয় তাহলে প্রাত্যহিক দৈনন্দিন কাজ পরিচালনা বা মাসিক কাজ পরিচালনার জন্য সেখানে আটকা পড়ে যায় এবং বিভিন্ন সেক্ষেত্রে কেউ কিন্তু কোনো অর্থ তখন দেবে না ব্যবসায়ের জন্য। সেজন্য ব্যবসায়ীকে কি পরিমাণ তরল হাতে রাখতে হবে এবং কি পরিমাণ মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করতে হবে সেটা ঠিক করে রাখতে হয়, তাহলে এটাও একটা নীতি। এখানে আছে প্রিন্সিপালস অফ ফিনান্স, প্রিন্সিপাল অফ রিস্ক এন্ড রিটার্ন, অর্থাৎ রিস্ক হলো ঝুঁকি, রিটার্ন হলো আয়। তাহলে ঝুঁকি এবং আয়ের নীতি, যে আমরা আগের থেকে একটা কথা তো জানতে পারি যে নো রিস্ক নো গেইন, যেখানে ঝুঁকি নেই সেখানে কোনো আয়ও নেই।
তাহলে যেখানে ঝুঁকি বেশি সেখানে আয়ও বেশি, তাহলে ঝুঁকিপূর্ণ কাজে আয় বেশি। ও অর্থায়নের ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করলে ঝুঁকি বেশি সেই ক্ষেত্রে থেকে আয় বেশি আসবে। তাহলে কোন কোন ক্ষেত্রে কোন কোন ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বেশি বিনিয়োগ করা হবে এবং আয় করা হবে তা নির্ধারণ করা একটা নীতির মধ্যে পড়ে। টাইম ভ্যালু অফ মানি, যে বর্তমানে বিনিয়োগ করলে ভবিষ্যতে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে, আর ভবিষ্যতে সংগৃহীত প্রাপ্তব্য অর্থকে প্রত্যাশিত আয়ের হার দিয়ে বাট্টা করে দেখতে হবে যে এই লাভটা আয়টা আমার মূলধন থেকে বেশি কিনা নাকি কম নাকি সমান। তাহলে সমান হলেও বিনিয়োগ করা যাবে না, কম হলে তো করাই যাবে না, অবশ্যই প্রত্যাশিত একটা অ্যামাউন্ট পরিমাণ থেকে বেশি হতে হবে, তাহলে সেখানে বিনিয়োগ করা যাবে। এটা ঠিক করার যে উপায় সেটা হলো টাইম ভ্যালু অফ মানি, অর্থের সমমূল্য নীতি মাধ্যমে করা হয়। প্রফিটেবিলিটি অ্যান্ড লিকুইডিটি, এটা আগেই বলেছি যে মুনাফা অর্জন ক্ষমতা আর তারল্যের নীতি, লিকুইডিটি প্রিন্সিপাল। কি পরিমাণ অর্থ হাতে রাখা হবে চলতি মূলধনের জন্য, চলতি দায় মেটানোর জন্য, আর বাকি কি পরিমাণ টাকা দীর্ঘমেয়াদী অর্থে বিনিয়োগ করা হবে, দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বিনিয়োগ করা হবে এবং বিনিয়োগ করে লাভ অর্জন করা যাবে সেই বিষয়ের নীতি। ক্যাশ ফ্লো প্রিন্সিপাল, নগদ প্রবাহ, কি পরিমাণ নগদ প্রবাহ আসবে এবং কি পরিমাণ প্রতিষ্ঠান থেকে চলে যাবে সে বিষয়টা ব্যবস্থাপনা যে নীতির মাধ্যমে ঠিক করা হয় তাকে বলা হয় নগদ প্রবাহ নীতি। এবার ডাইভার্সিটি প্রিন্সিপাল, এটাও আগে বলা হয়েছে যে বহুমুখীকরণ অথবা বৈচিত্র্যায়ন নীতি, অর্থাৎ একটা খাতে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন খাতে বিনিয়োগ করে যে লাভ অর্জনের যে একটা নীতি তাকে বলা হয় বৈচিত্র্যায়ন নীতি। এটা জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক ক্ষেত্রে এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এই নীতিটা পরীক্ষা আসে, তোমরা এই দিকে খেয়াল রাখবে। তারপরে হেজিং প্রিন্সিপাল, হেজিং এটা দর কষাকষির নীতি। এ ধরনের নীতিও প্রতিষ্ঠানের অর্থায়নের একটি অন্যতম নীতি হিসেবে বিবেচিত। দেখে আমরা বইতে যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিগুলো আমরা পড়ে দেখব। প্রথম নীতি হলো ঝুঁকি আয় সমন্বয় সাধন নীতি। এখানে ঝুঁকি বলতে অধিক ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করলে অধিক লাভবান হবে, আর কম ঝুঁকি হলে কম লাভ পাওয়া যাবে। তাহলে কি পরিমাণ ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানের লাভ পাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সেই নীতিকে বলা হয় ঝুঁকি সমন্বয় সাধন নীতি। 2 নম্বর হলো নিট নগদ প্রবাহ নীতি, অর্থাৎ একটি বিনিয়োগ থেকে কি পরিমাণ অর্থ আসবে আর একটা বিনিয়োগ করলে প্রারম্ভিক কত টাকা চলে যাবে তার নীতিটা ঠিক করা হলো নিট প্রবাহ নগদ অর্থ প্রবাহ নীতি। নিট নগদ প্রবাহ আবার আমরা যে পরিমাণ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেল আর যে পরিমাণ আসলো তাকে প্রত্যাশিত লাভের হাত দিয়ে বাট্টা করে যে টাকা পাওয়া যাবে প্রারম্ভিক বিনিয়োগ তার থেকে বাদ দিলেই পাওয়া যাবে নিট নগদ অর্থ। তাহলে নিট নগদ অর্থ কি পরিমাণ পাওয়া যাবে সেটার যে নীতি সেটা অর্থায়নের অন্যতম আরেকটি নীতি হলো নিট নগদ প্রবাহ অর্থ প্রবাহ নীতি। 3 নম্বর অভ্যন্তরীণ অর্থায়ন নীতি। প্রতিষ্ঠানের অভ্যন্তর ভাগে যে অর্থায়ন করা যায়, যেমন নিজের মূলধন থেকে নিজস্ব মূলধন সেটি কি পরিমাণ, প্রতিষ্ঠানের বিভিন্ন খাতগুলো সঞ্চিতি তহবিলগুলো থেকে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে,
বা কর্মচারীদের বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড এগুলি থেকে কি অর্থ পাওয়া যাবে, সে সে অর্থায়নগুলোকে বলা হয় অভ্যন্তরীণ অর্থায়ন। এবং এটা ঠিক করে করা হলো অভ্যন্তরীণ অর্থায়ন নীতি। 4 নম্বরে অর্থের সময় মূল্যের নীতি, যে নীতিতে অর্থে অর্থাৎ বিনিয়োগকৃত অর্থ এবং যে বছর বছর যে অর্থ পাওয়া যাবে সম্ভাব্য, সে অর্থের বাটাকরণের মাধ্যমে নিট মূল্য নির্ধারণ, নিট প্রফিট নির্ধারণ করা, এটা অর্থের মধ্যে পড়ে। অর্থের সমমূল্যের মাধ্যমে যে কোনো বিনিয়োজিত অর্থ ভবিষ্যতে প্রাপ্তব্য অর্থের বাটাকরণের পরে 2 এর বিয়োগফলে আমরা জানতে পারবো যে এই ক্ষেত্রে বিনিয়োগ করা লাভবান কিনা। তাহলে সেই বিষয়টা ঠিক করা হলো অর্থের সমমূল্যের নীতি। এরপরে ঋণ পরিশোধ নীতি, দ্বারা দীর্ঘমেয়াদী যে খাত থেকে অর্থ সংগ্রহ করা হয়, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঋণ রয়েছে যেগুলোর মেয়াদ পূর্তিতে তাদেরকে ঋণের অর্থ পরিশোধ করে দিতে হয়। তাহলে এই ঋণ পরিশোধের নীতিটা কেমন হবে সেটা ঠিক করে রাখা অর্থায়নের অন্যতম আরেকটি নীতি। তাহলে বহুমুখীকরণ নীতি, যে অর্থায়নে বিনিয়োজিত অর্থ এক খাতে বিনিয়োগ না করে বিভিন্ন ভিন্ন ভিন্ন খাতে বিনিয়োগ করে যে লাভবান হওয়ার যে নীতি, তাকে বলা হয় বহুমুখীকরণ নীতি। এরপরে সর্বনিম্ন উত্তোলন ব্যয় নীতি। সাধারণত প্রতিষ্ঠানের শেয়ার যদি ইস্যু হয়, তখন সেক্ষেত্রে শেয়ার ইস্যু হতে হলে সেটা প্রচারের জন্য একটা ব্যয় করতে হয়। সে ব্যয়টাকে বলা হয় উত্তোলন ব্যয়। এই উত্তোলন ব্যয় যাতে কম হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হয়। তারপরে তারল্যতা ও মুনাফা অর্জন নীতি, যে চলতি মূলধন চলতি দায় মেটানোর জন্য অথবা চলতি সম্পদ ক্রয়ের জন্য অথবা প্রাত্যহিক ব্যয় মেটানোর জন্য যে অর্থ হাতে রাখা হয় সেটা হচ্ছে তারল্যতা। আর অতিরিক্ত অর্থ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে যে লাভ পাওয়ার যে ক্ষমতা, তাকে বলে মুনাফা অর্জন ক্ষমতা নীতি। তো এই দুটি একটির সাথে আরেকটি সম্পর্ক। তো তারল্যতা বৃদ্ধি পেলে মুনাফা অর্জনের ক্ষমতা কমে যায়, আর তারল্যতা হ্রাস পেলে মুনাফা অর্জনের ক্ষমতা বৃদ্ধি পায়। তবে দুইয়ের মধ্যে সমন্বয়ের যে কি পরিমাণ তরল অর্থ হাতে রাখা হবে, কি পরিমাণ বিনিয়োগ করা হবে তা ঠিক করার নীতিকে বলা হবে তারল্যতা এবং মুনাফা অর্জন নীতি। 9 নম্বরে সর্বনিম্ন মূলধন ব্যয় নীতি, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে শেয়ার ইকুইটি বিক্রি করে শেয়ার বিক্রি করে সংগৃহীত অর্থ, অগ্রাধিকার শেয়ার বিক্রি করে সংগৃহীত অর্থ, ঋণ করে সংগৃহীত অর্থ, অথবা বিভিন্ন সঞ্চিতিমূলক বিভিন্ন ফান্ডগুলোর মাধ্যমে সংগৃহীত অর্থ, সবগুলো মিলাই হলো প্রতিষ্ঠানের মূলধন কাঠামো। তো এই মূলধন কাঠামো প্রত্যেকটার একটা আলগা আলগা করে ব্যয় রয়েছে। সেই ব্যয়কে যদি আমরা গড় করি, তাহলে সেই গড়ে যদি সেটা সর্বনিম্ন হয়, তখন তাকে বলা হয়েছে সর্বনিম্ন মূলধন ব্যয়। তাহলে আমরা এটা বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে সেটা ঠিক করে নেওয়ার নীতিকে বলা হবে যে সর্বনিম্ন মূলধন ব্যয় নীতি। এরপরে আদায় নীতিতে সমন্বয়, একটা বাকিতে পণ্য বিক্রয় করলে সেটা কত দিনের মধ্যে আদায় করা হবে, আবার যাদের থেকে পণ্য ক্রয় করা হবে তাদেরকে কি পরিমাণ ও কোন সময়ে দেওয়া হবে, সেক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে পরে এবং পাওয়ার ক্ষেত্রে আগে যাতে পাওয়া যায় সে বিষয়টা নিশ্চিত করে নীতি, যে আদায় নীতি ঠিক করতে হয়। তাহলে এটাও অর্থায়নের একটি নীতি। আদর্শ নীতি, আদর্শ নীতি যেমন আমরা আদর্শ পরিসংখ্যানিক ফর্মুলায়ও আদর্শ নীতি আমরা নির্ধারণ করি, যে আদর্শ বিচ্যুতির মাধ্যমে এই আদর্শ কতটুকু
সেটা যাচাই করা একটা টেকনিক। তাহলে প্রতিষ্ঠানের কতদূর এটা পারফেক্ট সেটা যাচাই করার জন্য পরিসংখ্যানে বিভিন্ন ফর্মুলা বিনিয়োগ করে প্রয়োগ করে সেটা যদি নির্ধারণ করা হয় তখন তাকে বলা আদর্শ নীতি। এটাও প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক। এরপরে 12 লভ্যাংশ বন্টন নীতি। কি পরিমাণ অর্থ প্রতিষ্ঠানে রাখা হবে বিভিন্ন ধরনের দায় মেটানোর জন্য অথবা সম্পদের অপচয় এর মাধ্যমে অপচয়ের মাধ্যমে সেই সম্পদটাকে পূর্ণ আবার ক্রয় অথবা সম্পদটা প্রতিস্থাপন করার জন্য সেই বিষয়টা ঠিক করা হলো লভ্যাংশ বন্টন নীতি। অর্থাৎ কি পরিমাণ অর্থ শেয়ার হোল্ডারদের বন্টন করা হবে আর কি পরিমাণ প্রতিষ্ঠানে রাখা হবে সে নীতি। এরপরে 13 হলো অগ্রাধিকার নীতি। যারা যে বিষয়গুলো, যেমন বিষয় অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের অর্থ আগে ফেরত দিতে হবে, তাদের অথবা ঋণের যারা ঋণ করবে ঋণের একটা সময় উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে আগে ফেরত দিতে হবে। তো আমরা যে কাজটা অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে সেটা নির্ধারণ করা অর্থায়নের আরেকটি অন্যতম নীতি, অগ্রাধিকার নীতি। এরপরে ফার্মের লক্ষ্য অর্জন নীতি। ফার্মের দুই ধরনের লক্ষ্য হয়, একটা মুনাফা অর্জনের লক্ষ্য আর একটা হলো সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য। তাহলে ফার্মের এই দুটি লক্ষ্যের মধ্যে কোন লক্ষ্যটা অর্জন করলে প্রতিষ্ঠান লাভবান হবে? যেমন আধুনিক বিভিন্ন প্রতিষ্ঠানের একটা লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ। পূর্বের একটা ট্রেডিশনাল লক্ষ্য ছিল মুনাফা সর্বাধিকরণ, অর্থাৎ আমি যে কোনোভাবে লাভ বৃদ্ধি করতে চাই। আর বর্তমান আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে যে দীর্ঘকালীন টিকে থাকার লক্ষ্য। সেই জন্য সম্পদ বৃদ্ধিকরণ, সম্পদ সর্বোচ্চকরণের লক্ষ্য ঠিক করে থাকে। তাহলে ফার্মের লক্ষ্য কোন ধরনের হবে তা ঠিক করা অর্থায়নের একটি নীতি। ব্যবসা চক্র। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অনেক সময় ব্যবসায়ের মন্দা হয়, আবার তেজিভাব হয়, ব্যবসায় মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, অর্থনৈতিক বিভিন্ন ধরনের মন্দার সৃষ্টি হয়। তাহলে এটাকে ব্যবসা চক্র, এটা একটা কোন ধরনের ব্যবসা চক্রের ভিতরে প্রতিষ্ঠানটাকে প্রারম্ভিক অবস্থায় ঝুঁকির মধ্যে আছে, নাকি এটা গ্রোথ অবস্থানে আছে, নাকি এটা আরো উচ্চতর অবস্থানে আছে, সেই বিষয়টা আর কোন অবস্থানে এটা রয়েছে সেটা নির্ধারণ করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ হলো ব্যবসায় চক্রনীতি। আমরা আরেকটা ইমেজ দেখতেছি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, গবেষণা এবং উন্নয়ন। তাহলে এটা মনে হচ্ছে যে ব্যবসায়ের গুরুত্বের কথা বলা হচ্ছে, যে এটা প্রতিষ্ঠানে অর্থায়নের মাধ্যমে যদি একটা প্রতিষ্ঠানের উন্নতির চিন্তা করা হয় তাহলে সেখানে গবেষণা করতে হয় এবং গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানকে উন্নত পর্যায়ে নিতে হয়। এরপরে মোটিভেটিং এমপ্লয়িজ, যে অর্থায়নের আরেকটি অন্যতম গুরুত্ব হচ্ছে যারা কর্মচারী রয়েছে তাদেরকে প্রেরণা যোগানো, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়ে যদি অবগত করানো হয় তাহলে তাদের কাজের গতি বৃদ্ধি পায় এবং তারা কাজ করলে প্রতিষ্ঠানে ভালো পণ্য উৎপাদিত হয় এবং সে ভালো পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানের বেশি বেশি মুনাফা অর্জন হয়। এরপরে প্রমোটিং এ কোম্পানি, একটা প্রতিষ্ঠানের একটা কোম্পানির প্রচার করা, প্রচার করা, তাহলে এটা একটা অর্থায়নের একটি অন্যতম একটা গুরুত্ব। তাহলে এরপরে স্মুথ কন্ডাক্ট অফ এ বিজনেস। স্মুথ কন্ডাক্ট অফ বিজনেস একটা অত্যন্ত সূক্ষ্মভাবে একটা ব্যবসাকে পরিচালনা করা, আলতোভাবে অত্যন্ত স্মুথলি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা।
তাহলে এটা একটা উদ্দেশ্য বা গুরুত্ব। এক্সপানশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন, প্রতিষ্ঠানের সম্প্রসারণ করা এবং বহুমুখীকরণ। একটা প্রোডাক্ট নিয়ে মানুষ এখন ব্যবসা করে না, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। এক একটা কোম্পানি বিভিন্ন রকমের বিষয় রয়েছে। একটা প্রতিষ্ঠানের দিকে আমরা দেখবো যে যেমন স্কয়ার গ্রুপ অফ কোম্পানি, এখানে দেখবো এরা ভোগ্যপণ্য, ওষুধ ওষুধ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য এরা বিক্রি করে থাকে। এটা হলো তাদের ব্যবসার সম্প্রসারণ এবং ব্যবসায়ের বহু বৈচিত্র্যকরণের একটা উদাহরণ। তাহলে এটি একটি অর্থায়নের একটি কিন্তু গুরুত্ব। বৈচিত্র্যকরণ করতে গেলে, সম্প্রসারণ করতে যে অর্থের প্রয়োজন হয়, সে অর্থ কোত্থেকে কোন খাত থেকে আসবে সেটা ঠিক করা এবং এটা ঠিক করে ঠিকানে বিনিয়োগ করা। তাহলে আমরা দেখি যে সম্প্রসারণ এবং বৈচিত্র্যকরণের ক্ষেত্রে অর্থায়নের একটি কিন্তু গুরুত্ব রয়েছে। মিটিং কন্টিনজেন্সিস, অর্থাৎ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে খরচ হয় সেটা ব্যয় মেটানো, সেটা আগে থেকে ঠিক করে রাখা অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয়। গভর্নমেন্ট এজেন্সি, বিভিন্ন সরকারি প্রতিনিধি রয়েছে এবং প্রতিষ্ঠানের যে আইনগত দিক, সেটা সাথে যদি কোনো সরকারি কর্মকর্তা প্রতিনিধি জড়িত থাকে, তাদেরকে প্রতিষ্ঠানের ইমেজ ভাবমূর্তি তুলে ধরা এবং সেই অনুযায়ী সরকারি নিয়ম নীতি অনুযায়ী সেটা নির্বাহ করে তাদেরকে প্রদর্শন করাও এই অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ দিক। ডিভিডেন্ড অ্যান্ড ইন্টারেস্ট, ডিভিডেন্ড অ্যান্ড ইন্টারেস্ট অর্থাৎ লভ্যাংশ এবং তার সুদ। তো লভ্যাংশ কি, বিনিয়োগ করলে লাভ পাওয়া যায় আর ঋণ করলে সুদ দিতে হয়। তাহলে তার মধ্যে একটা সমন্বয়, এবং সেক্ষেত্রে যদি লাভের হার বেশি হয় তাহলে প্রতিষ্ঠান ভালো টিকে, আর যদি সুদ বেশি দিতে হয়, লাভ কম হয়, তাহলে সে প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘকালে ক্ষতিতে চলতে পারে না। তাহলে সেটাও ঠিক করে রাখা অর্থায়নের একটি গুরুত্ব। রিপ্লেসমেন্ট অফ অ্যাসেটস, বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে দীর্ঘমেয়াদী। এই সম্পদটা সময় শেষে আবার ক্রয় করার জন্য বিভিন্ন রকমের তহবিল, অবশ্যই তহবিল গঠন করে সেটাকে আবার পুনরায় প্রতিস্থাপিত করার ক্ষমতা অর্জন করা একটা অর্থায়নের গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে। তো আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্স একটা চিত্র দেখতেছি, যেটা অর্থায়নের আগেও আমরা ক্লাসে এই ধরনের চিত্র দেখিয়েছি। যেখানে একটা লোক রয়েছে, যে লোকটা উপরের দিকে সে উঠতেছে, কিন্তু এখানে উপরে উঠে আবার নিচে নেমেছে, এভাবেও একটা স্লোপ রয়েছে। এই স্লোপে একটা প্রতিষ্ঠান যদি সুদৃঢ় সুন্দরভাবে পরিচালিত হয়, সেটা একেবারে ছোট থেকে যে কত বড় হইতে পারে, যে মাথা উঁচু পরিমাণ বড় হইতে পারে, তার চিত্র এখানে প্রদর্শিত হয়েছে। এটা দেখলে মনে হচ্ছে অর্থায়নের একটি প্রতিষ্ঠান সমৃদ্ধকরণে, উন্নয়নে, প্রবৃদ্ধি অর্জনে, লভ্যাংশ অর্জনে, বিভিন্ন খরচ ব্যয় মেটানোর ক্ষেত্রে যে সেক্ষেত্রে যে সচেতনতার প্রয়োজন, এই চিত্র থেকে আমরা কিন্তু কিছু অনুধাবন করতে পারি। অর্থায়নের গুরুত্ব আমাদের বইতে কি বলে দেখি। প্রথম হলো প্রাথমিক খরচ। অর্থায়নের অন্যতম একটি গুরুত্ব হলো সেটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে প্রথমে তাকে একটা খরচ করতে হয়, উদ্যোক্তারা এটা খরচ করে থাকে। তাহলে এই খরচটা কিভাবে মেটানো হবে, প্রত্যেকে মেটানো হবে, এটা ঠিক করে রাখা এবং ওই অনুযায়ী কাজ করা, এটা অর্থায়নের একটি অন্যতম গুরুত্ব। তারপর হলো স্থায়ী সম্পদ। কি পরিমাণ স্থায়ী সম্পদ কোন ধরনের অর্থ দিয়ে অর্জন করা হবে, সেক্ষেত্রে ঋণ করলে দীর্ঘমেয়াদী অর্থায়নে দীর্ঘমেয়াদী সম্পদ, স্বল্পমেয়াদী অর্থায়নে স্বল্পমেয়াদী সম্পদ ক্রয় করার ক্ষেত্রে বা কাঁচামাল, অথবা যে ক্ষেত্রে প্রাত্যহিক বিভিন্ন খরচ মেটানোর জন্য ব্যয় করা দরকার, এবং সেক্ষেত্রে ব্যয় করলে সেটা কিন্তু আবার ফিরে আসবে, এবং ফিরে আসতে সাথে সাথে স্বল্প মেয়াদী
স্বল্প মেয়াদী দায়টা মেটানো সম্ভব হবে। তাহলে এই ক্ষেত্রে স্থায়ী সম্পদ ক্রয় এর একটা ক্ষেত্রে অর্থায়নের গুরুত্ব রয়েছে। চলতি সম্পদ ক্রয় কিছু কিছু ব্যয় বা সম্পদ রয়েছে অত্যন্ত, এদেরকে বলা চলতি সম্পদ, অর্থাৎ সম্প্রতি এটা অর্জন করতে হয়। যেমন মনে করুন বিবিধ দেনাদার পণ্য বিক্রয় করলে তাদের থেকে যে অর্থ পাওয়ার সম্ভাবনা সেটা হলো চলতি সম্পদের মধ্যে পড়ে, অর্থাৎ কিছু সময় পরে এটা পাওয়া যাবে। তাহলে কি পরিমাণ চলতি সম্পদ ক্রয় এর ক্ষেত্রে মানে ক্রয় করা হবে সেটাও সিদ্ধান্ত অর্থায়নের একটি গুরুত্ব। চলতি খরচ বিভিন্ন ধরনের হাতে নগদ রাখতে হয় চলতি খরচ মেটানোর জন্য। একটা প্রতিষ্ঠান চলতে গেলে বিভিন্ন বিদ্যুৎ, বিভিন্ন গ্যাস এই ধরনের শক্তিগুলো ব্যয় করলে তা মাসান্তে ওটার বিল পরিশোধ করতে হয়। তাহলে এই সমস্ত চলতি খরচগুলো মেটানোর ক্ষেত্রে অর্থায়নের গুরুত্ব রয়েছে। দ্বারে পণ্য বিক্রয়, কি পরিমাণ পণ্য দ্বারে বিক্রয় করা যাবে এবং এই ক্ষেত্রে প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হবে না, তা দ্বারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু অর্থায়নের গুরুত্ব আছে। ব্যবসায় সম্প্রসারণ, প্রতিষ্ঠানটাকে বড় করা হবে কিনা, সে বড় করলে সে অর্থ কোত্থেকে আসবে, কোথা থেকে আসবে এবং সে অর্থে কি পরিমাণ সম্প্রসারণ করা সম্ভব হবে সেটা ঠিক করা অর্থায়নের একটা অন্যতম উদ্দেশ্য বা গুরুত্ব। মূল উদ্দেশ্য অর্জন, মূল উদ্দেশ্য প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। তো এই উদ্দেশ্যকে অর্জন করা অর্থায়নের একটি গুরুত্বের মধ্যে পড়ে। অপ্রত্যাশিত ঝুঁকির মোকাবেলা, যে সমস্ত ঝুঁকি রয়েছে হঠাৎ করে উদ্ভব হয় এবং প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত করতে পারে, এই ধরনের ক্ষতি পূর্ব থেকে পূর্বানুমান করে সেটা ঠিক করে সেখান থেকে সেটা মোকাবেলার ব্যবস্থা করা অর্থায়নের একটি গুরুত্বের মধ্যে পড়ে। এরপরে সিদ্ধান্ত গ্রহণ, যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা অর্থায়নের একটি গুরুত্ব। ব্যবসায় অবসায়ন, সর্বোপরি যদি প্রতিষ্ঠানটা না টিকার হয় সেটা ভেঙে দিয়ে প্রথাগতভাবে তার দায় মিটিয়ে এবং বাকি সম্পদগুলো মালিকদের মধ্যে বন্টন করার যে নীতি, এটা অর্থায়নের একটু গুরুত্বের মধ্যে পড়ে। তো আমরা ক্লাসের প্রায় শেষে এসে গেছি। ক্লাসের প্রায় শেষে এসে গেছি। আমরা করার আগে তোমাদেরকে আমি একটা অনুরোধ করব, তোমরা আমার বিষ্ণুদে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি যাতে তোমরা পাও, ক্লাসটা পাও, সেই বিষয়ে নিশ্চিত হবে। এবং সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। স্রষ্টা তোমাদের মঙ্গল করুন।